বউয়ের সাথে প্রেম করতে এসেছি। এখানে আমার বোকাশোকা শাশুড়ি ভিলেনের রূপ নেবে বলে তো মনে হচ্ছে না। উনি আমাকে আপনার চেয়েও বেশি ভালোবাসে, যেমনটা আমার মা আপনাকে ভালোবাসে। তাই ভালোবাসায় কাটাকাটি। ধ্রুবর মুখে অমায়িক হাসি, কত সহজ সরল ভঙ্গিতে কথা বলে যাচ্ছে। রাত 9টা বাজে কাউকে কিছু না বলে আমাকে নিয়ে বেরিয়ে এলেন। আমাকে বাসায় না পেয়ে সবাই অস্থির হবেন কিনা এতে তার বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই। আমি তপ্ত শ্বাস ফেলে মান কণ্ঠে বললাম, বাসার ভেতরে যাননি কেন? ধ্রুব ঘাড় বাঁকিয়ে আমার দিকে চেয়ে অদ্ভুতভাবে হাসলেন। গলা স্বর নামিয়ে মিনমিনে বললেন, আসলে আমার লজ্জা লাগছিল বউয়ের সাথে দেখা করতে। প্রতিদিন শ্বশুর বাসায় যাওয়া ব্যাপারটা খুবই লজ্জাজনক মনে হচ্ছে। তাছাড়া এসব দেখলে সবাই তো আমাকে বউ পাগল বলবে, যা মোটেও আমার ক্যারেক্টারের সাথে যায় না। ওনার কথা শুনে আমার ভীষণ হাসি পেল। আমি মুখ ঘুরিয়ে ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করলাম। কোনো রকম নিজের হাসি লুকিয়ে চাপা কণ্ঠে বললাম, ও আচ্ছা, শ্বশুরবাসায় বউয়ের সাথে দেখা করতে যাওয়া লজ্জাজনক ব্যাপার, আর এখন যে কাউকে না জানিয়ে বউকে তুলে নিয়ে যাচ্ছেন তার বেলায় কি? এটা তো আরও ভয়াবহ ব্যাপার। এটা কি বুঝতে পারছেন? ধ্রুব অবাক চোখে আমার দিকে তাকালেন। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে নিয়ে ভাবলেশহীন ভঙ্গিতে বললেন, বিয়ের আগে প্রেম করার শখ বিয়ের পর মিটাচ্ছি। এর জন্য একটু আধটু ভয়াবহ কাজ তো করতেই হবে। আমার আবার বীর পুরুষটায় প্রেমিক হওয়ার ইচ্ছে ছিল। এখন না হয় প্রেমিকের জায়গায় বীর স্বামী হলাম, তাতে ক্ষতি কি? আমি অবাক হলাম, বিস্মিত চোখে চেয়ে রইলাম ধ্রুবর দিকে। কি বলছেন এসব? মানুষটা কি পাগল হয়ে গেছে নাকি? একবার লজ্জায় লাল হচ্ছে, আবার কিসব সাংঘাতিক প্রেম টেম কথা বলছেন। নির্ঘাত মাথায় তার ফাট ছিঁড়ে গেছে। না হলে এমন হলেন কি করে? এই রেস্টুরেন্টের কথা মনে আছে আপনার? ধ্রুবর কথায় আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। ধ্রুবর দিকে তাকিয়ে তার দৃষ্টি অনুসরণ করে জানালা দিয়ে বাহিরে তাকালাম। আনমনা হয়ে বললাম, হ্যাঁ, বিয়ের আগে আপনার সাথে দেখা করেছিলাম এখানে। আমার কথার বিনিময়ে তিনি মৃদু স্বরে হাসলেন। গাড়ি রাস্তার এক পাশে থামিয়ে আমার দিকে ঘুরে বসলেন হাসি মুখে। খানিকক্ষণ রেস্টুরেন্টের দিকে চেয়ে থেকে শান্ত গলায় বললেন, সেদিন আম্মু আমাকে এক প্রকার জোর করে আপনার সাথে দেখা করতে পাঠিয়েছিল। আমি রেস্টুরেন্টের জানালার পাশেই বসেছিলাম। রাস্তার দিকে তাকিয়ে অপেক্ষা করছিলাম অনাকাঙ্ক্ষিত এক মানুষের। ভেবেছিলাম এত বছর আগে দেখা সেই ছোট্ট পিচ্চি মেয়েটা হয়তো বিচ্ছেদের দাহনে পুড়ে বিষণ্ণ উদাসীন এক রমণীতে পরিণত হয়েছে। তখন হঠাৎ করে রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা মায়াকড়া চেহারার এক শ্যামলতার দিকে নজর পড়ে। যা ভেবেছিলাম ঠিক তাই। খুবই বিধ্বস্ত লাগছিল তাকে। আচমকা একটা বাচ্চা দৌড়ে যাওয়ার সময় তার সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। সে বিষণ্ণ রমণী খুব মমতার সঙ্গে বাচ্চাটাকে তুলে দেয়। কি যেন কথা বলছিল বাচ্চাটার সঙ্গে। কথার মাঝে হঠাৎ করেই হাসি ফুটল তার উদাসীন মুখে। রাতের আকাশে থাকা ধ্রুব তারার মতো ঝলমল ছিল ওই হাসি। একদম তীরের মতো এসে বিঁধেছিল আমার বুকে। চিনচিনে ব্যথা অনুভব করেছিলাম বুকের বাঁ পাশটায়। খানিকটা সময়ের জন্য থমকেও গিয়েছিলাম। পর মুহূর্তে সেই হাসিটা থমকে গিয়েছিল। ভীষণ আফসোস হয়েছিল হাসিটা মিলিয়ে যেতে দেখে। আবারও সেই মনমরা মুখ, ঘন আঁধারে নিমজ্জিত হয়ে গেল সেই হাস্যোজ্জ্বল চেহারা। তখন আমার কাছে এসেছিল মেয়েটা। তখন একদমই ভিন্ন লাগছিল তাকে। চোখে মুখে বিষাদের ছায়া। ঝলমলে চোখ দুটোর নিচে জমানো কালিগুলো নির্ঘুম রাত কাটানোর জানান দিচ্ছিল। মন খারাপ হয়েছিল ভীষণ। ধ্রুব থামলেন। নির্বিকার ভঙ্গিতে বসে রইলেন সেই রেস্টুরেন্টের দিকে চেয়ে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। বিস্ময়ে বড় হয়ে যাওয়া চোখ দুটোর দিকে ধ্রুবর শান্ত শীতল মুখখানা দেখলাম। উনি আমার প্রতিটি বিষয় একটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছেন, তা আমার ভাবনার মধ্যেই ছিল না। তাহলে কি উনি সত্যিই আমায় ভালোবাসেন? আমি নিজেকে যথাসাধ্য স্বাভাবিক করে জিজ্ঞেস করলাম, আপনি আমায় ভালোবাসেন কেন? হঠাৎ এই ভালোবাসার কারণ কি? ধ্রুব বরাবরের মতোই তার সহজাত তরল ভঙ্গির হাসি দিলেন। তার শান্ত শীতল চাহনি স্থির করলেন আমার কৌতূহলী চোখের দিকে। কোনো কথা না বলেই গাড়ি থেকে ফিরে এলেন বাসার পথে। গেটের কাছে গাড়ি থামতেই আমাকে বললেন, নামুন, বাসায় এসে পড়েছি।
আমি গাড়ি থেকে নামলাম। আমার সাথে সাথে ধ্রুব তার সিট থেকে নেমে এলেন গাড়ির বাহিরে। আমার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে অত্যন্ত নরম সুরে পড়লেন, আমি ঠিক করেছিলাম। আমি তোমার মুখের হাসি দেখতে চাই, তোমার জন্য নয়, আমার নিজের জন্য। সেদিনের মতোই আমি বারবার তোমার হাসি থেকে দেখে থমকে যেতে চাই। বুকে সেই চিনচিনে ব্যথাটা অনুভব করতে চাই। নিজেকে মুগ্ধ করার জন্য হলেও তোমার হাসিটা আমার খুব প্রয়োজন। আর আমি তোমাকে চাই আমার নিজের স্বার্থের জন্য। আমি তোমাকে ভালোবাসি নিজের জীবনটাকে পরিপূর্ণ করার জন্য, তোমার ঠোঁটের হাসি সারা জীবন দেখার জন্য। সবটাই চাই আমার নিজের জন্য। এটাই হলো তোমাকে ভালোবাসার কারণ, বুঝলে সানশাইন? আমি মূর্তির ন্যায় থমকে দাঁড়িয়ে রইলাম। কি অদ্ভুত এক অনুভূতি! নিজের স্বামীর মুখে এমন সব কথা শুনেও জন্য অস্বস্তি হচ্ছে, লজ্জা লাগছে, তার চেয়েও বেশি হচ্ছে অবাক। মানুষটা এত সুন্দর করে কথা বলতে পারে। কাউকে ভালোবাসার কারণ কি আদৌ এসব হতে পারে? আমাকে নিরুত্তর দাঁড়িয়ে থাকতে দেখে ধ্রুব দু হাত বাড়িয়ে সহজ গলায় বললেন, তুলতুলের আম্মু, আসুন তো, আমাকে একটা টাইট হাঁক দিন। তুলতুল পাখি হয়তো অপেক্ষা করছে কখন আমি গিয়ে আপনার পক্ষ থেকে তাকে জড়িয়ে ধরব, সেজন্য। আসুন আসুন, জলদি আমাকে জড়িয়ে ধরুন, না হলে শ্বশুরবাড়ির কেউ দেখে ফেললে আমার লজ্জায় পড়তে হবে। ধ্রুব জোর করে আমাকে টেনে নিলেন তার বুকে। আমি হালকা কেঁপে উঠলাম। অদ্ভুত এক শিহরণ বয়ে গেল সারা শরীরে। অনুভূতিরা সব পাল্লা দিয়ে বিশৃঙ্খলভাবে ছুটে চলল আমার মস্তিষ্কে। অসাড় হয়ে এলো শরীর। ধ্রুব বুকের ধুকপুকুনি শুনে যেন আরও বেশি চমকে গেলাম। বরফের ন্যায় জমে যেতে লাগলাম আমি। ধ্রুব আমাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে নরম গলায় বলল, তোমাকে ভালোবাসার তৃষ্ণা আমার কখনোই মিটবে না সানশাইন। আমার স্পন্দন আমার বেঁচে থাকার জন্য যতটা জরুরি, ঠিক ততটাই জরুরি তোমাকে ভালোবাসা। আমার পার্সোনাল বুকের ভাড়া হিসেবে আমার তোমাকেই প্রয়োজন। আমার পার্সোনাল বুকটা শুধু তোমার জন্যই বরাদ্দ। এখানে শুধুমাত্র তুমি আর তোমার ভালোবাসারা থাকবে। তোমার অতীত, তোমার বিষণ্ণতা, তোমার কষ্ট, সব কিছু আমি মুছে দিতে চাই আমার ভালোবাসা দিয়ে। তুমি এখন আমাকে ভালো না বাসলেও আমার বিশ্বাস একটা সময় ঠিক তুমি আমায় ভালোবাসবে, আমার চেয়েও বেশি আমায় ভালোবাসবে। কিরে অনু, তুই এত রাতে বাইরে থেকে আসলি কিভাবে? আম্মুর কথা শুনে আমি থমকে দাঁড়িয়ে গেলাম। ভয়াতুর চোখে আম্মুর দিকে পিট পিট করে তাকালাম। ভ্রুজোড়া কুঞ্চিত করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আছেন আমার দিকে। আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। আম্মুকে কি জবাব দেব তার উত্তর হাজার ভেবেও পেলাম না। ধ্রুবর সঙ্গে বাহিরে গিয়েছিলাম বলাও ঠিক যুক্তিযুক্ত মনে হলো না। খুবই লজ্জার ব্যাপার বলেই মনে হলো। আর কোনো মিথ্যা কথা বা কিংবা বাহানাও খুঁজে পাচ্ছি না। প্রচণ্ড রাগ লাগছে ধ্রুবর উপর। নিজে তো চলেই গেল, অথচ আমাকে এই পরিস্থিতিতে ফেলে গেল। ওনা আমার সাথে ছাদে গিয়েছিল মা। ভাইয়ার কণ্ঠ শুনে আমি পেছন ফিরে দরজার দিকে চাইলাম। স্বাভাবিক ভঙ্গিতে আম্মুর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে ভাইয়া। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলার সঙ্গে সঙ্গেই আম্মু ধমকে উঠলেন। তিক্ত গলায় বললেন, এত রাতে সাথে কী প্রয়োজন? খেয়ে দিয়ে কি তোদের কোনো কাজ নাই? রাত বেরোতে ভূত পেতনির মতো ছাদে ঘুরঘুর করছিস। এসব কী ধরনের বাজে অভ্যাস? আহ মা, আমরা তো প্রতিদিনই ছাদে যাই না, আজকেই তো গেলাম। এখানে এত রাগ আর কি আছে? এখন যাও, খাবার দাও, আমরা আসছি। ভাইয়ের কথাগুলো বলতে বলতেই সোফায় গা এলিয়ে দিল। আমি তীক্ষ্ণ চোখে আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাগে গজগজ করে রান্নাঘরে চলে গেলেন। ভাইয়া তৎক্ষণাৎ উঠে আমার কাছে আসলো। আমার মাথায় চড় দিয়ে চাপা কণ্ঠে বলল, নিজের আপন জামাইয়ের সাথেও লুকিয়ে লুকিয়ে প্রেম করতে যাওয়া লাগে আপনার? আমি যদি ছাদ থেকে আপনাদের রোমান্টিক সিন না দেখতাম তাহলে আপনাকে কে বাঁচাতো? আম্মুর এসব বিরতিহীন প্রশ্ন থেকে অন্য সময় হলে হয়তো আমায় মাথায় চড় দেওয়ার বিনিময়ে ভাইয়াকেও আরও 10টা চড় খেতে হতো, কিন্তু আজ লজ্জায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। ছি, কি বিব্রতকর পরিস্থিতি! আর ভাইয়াও কীভাবে লাগামহীনভাবে কথাগুলো বলে ফেলল। নিজের ছোট বোনকে এসব বলতে কি তার একটুও লজ্জা লাগলো না? হারামি একটা, নির্লজ্জ। সবটাই হয়েছে ধ্রুবর সঙ্গ পেয়ে। যা সর, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি লজ্জায় লাল নীল হওয়া লাগবে না তোর। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, ডিনার করবি।
আমি আর কোনো কথা না বাড়িয়ে এলোমেলোভাবে পা ফেলে রুমে চলে আসলাম। ধ্রুবর বলা প্রতিটি কথা মাথার মধ্যে ঘুরছে। ওনার কথা ভেবে ফাঁকা রুমে লজ্জা পেলাম আমি। ইচ্ছে করছে দূরে কোথাও চলে যাই, নিজের লজ্জা নিয়ে। আচমকাই তীক্ষ্ণ শব্দে আমার ফোন বেজে উঠল। ভাবনার মাঝেই কেঁপে উঠলাম আমি। হুঁশ ফিরতেই স্বপ্ন ঢোক গিলে অপ্রস্তুত হয়ে ফোন রিসিভ করলাম। আমার কথা ভেবে লজ্জা পাচ্ছিলেন বুঝি তুলতুলের আম্মু। ফোনের অপর প্রান্ত থেকে ধ্রুবর গাঢ় কণ্ঠস্বর শুনেই আমি চমকে গেলাম। অপ্রস্তুত হয়ে বললাম, আপনি? নাম্বার না দেখে কি কল রিসিভ করেন সব সময়? ধ্রুবর কাট গলায় পাল্টা প্রশ্নে আমি খানিকক্ষণ নিশ্চুপ রইলাম। ক্ষীণ স্বরে বললাম, আসলে খেয়াল করিনি। হঠাৎ করে কল দিলেন কেন? দরকার ছিল? ধ্রুব ভারী হয়ে আসা কণ্ঠে বললেন, অদ্ভুত তো, আপনি সব কিছুতেই দরকার খুঁজে বেড়ান কেন? কারণ ছাড়া কি আপনাকে কল দেওয়া যাবে না? যাই হোক, আপাতত আপনার সাথে প্রেম করাই আমার অতি দরকারি বিষয়। আপনার সাথে প্রেম করার চেয়ে দরকারি কিছু আমার কাছে আর নেই। বুঝেছেন আমার কথা? ধ্রুব শেষে কথাটা হালকা ধমকের স্বরে জিজ্ঞেস করলেন। আমি ঘোর লাগা কণ্ঠে ছোট্ট করে বললাম। ধ্রুব আবারও গম্ভীর কণ্ঠে বললেন, বলেছিলাম তো আপনাকে, ফোনটা দিয়েছি আমার প্রয়োজনে। রাত বিরেতে আমার যখন ইচ্ছে হবে আমি তখনই কল দেব। আমার ফোন বন্ধ পেলে বা রিসিভ না হলে ডিরেক্ট আপনাদের বাসায় চলে আসব, মনে থাকে যেন। আর হ্যাঁ, আমার কথা শুনে আমাকে বখাটে মনে হলে হবে, তাতে আমার কিছু যায় আসে না। নিজের বউয়ের কাছে শুধু বখাটে কেন, নির্লজ্জ, অসভ্য, বেহায়া সব কিছুই হওয়া যায়। যাই হোক, এখন রাখছি, গাড়ি ড্রাইভ করছি, বাসায় পৌঁছে কল দিব। ধ্রুব আমাকে কথা বলার সুযোগ না দিয়েই কল কেটে দিলেন। আর আমি হতভম্ব হয়ে ফোন কানের কাছে ধরেই দাঁড়িয়ে রইলাম। মুহূর্তে হতচকিত ভাব কাটিয়ে লজ্জায় লাল রাঙা হলাম। মানুষটার কণ্ঠ শুনলে এখন কেমন লজ্জা লজ্জা লাগছে। তার কথা ভাবতে ভীষণ লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। কি ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়াবহ অনুভূতি। অনু, তোর কি হয়েছে বলতো? সারির আক্রোশ ভরা কণ্ঠস্বরে আমার ভ্রুজোড়া ঈষৎ কুঁচকে এলো। চোখ ছোট ছোট করে সানির মুখের দিকে তাকিয়ে আগ্রহ নিয়ে প্রশ্ন করলাম, আমার আবার কি হবে? আমার প্রশ্নে সানির মুখে বিরক্তির রেশ দেখা গেল। ভ্রুজোড়ার সংযোগ স্থলে সুতীক্ষ্ণ বাজ পড়ল। বড় বড় চোখ দুটোতে সন্দেহ ফুটে তুলে অত্যন্ত অধৈর্য হয়ে বলল, কিছুদিন ধরে তুই সব সময় কেমন যেন আনমনা হয়ে থাকিস। কিছু জিজ্ঞেস করলে মুচকি হেসে উত্তর দিচ্ছিস, বিনা কারণে লজ্জা পাচ্ছিস। খুবই অদ্ভুত অদ্ভুত ব্যবহার করছিস। আগে তো কখনো এমন করিসনি। তোর মাঝে আমি কেমন প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। তুই কি প্রেমে টেমে পড়লি নাকি অনু? দুলাভাইয়ের প্রেমে পড়েছিস? কিন্তু কবে, কখন, কিভাবে? সানির প্রশ্নগুলো তীরের মতো এসে হানা দিল আমার মনে। প্রতিটি কথা গেঁথে গেল মনের কোণে। প্রেমের কথা শুনেই ক্ষীণ লজ্জার উপস্থিতি টের পেলাম, তবুও নিজেকে যথাসাধ্য সামলে নিলাম। কৃত্রিম রাগ নিয়ে চটপটিয়ে বললাম, চুপ থাক তো সানি, ফালতু কথা বলিস না। চুপচাপ আমার সাথে বসে থাকতে চাইলে বস, না থাকলে চলে যা। আমার রাগ প্রকাশে সানির তেমন কোনো হিলদোল হলো না। সে এখনও কৌতূহলী চোখে আমার দিকে তাকিয়ে রইল। আগ্রহ নিয়ে আবারও কিছু বলতে চাইলেই আমি চোখ রাঙিয়ে তাকালাম। সানি হতাশ হয়ে গাল ফুলিয়ে ফেলে। আর কোনো কথা না বলে চুপচাপ অন্যদিকে মুখ ফিরিয়ে বসে থাকলো। আমি ছোট্ট করে একটা শ্বাস ফেললাম। মনে মনে ভাবতে লাগলাম সানির বলা কথাগুলো। আমি কথায় কথায় লজ্জা পাচ্ছি। মুচকি হেসে উত্তর দিচ্ছি, প্রেমে পড়েছি। আসলে কি তাই? কেউ কি তার স্বামীর প্রেমে পড়ে? আমি কি ধ্রুবর প্রেমে পড়েছি? জানা নেই। তবে আমি জানি আমি যখন তখন বেখেয়ালি হয়ে যাচ্ছি। ধ্রুবর স্পর্শে এখন থমকে না গিয়ে কেঁপে উঠছি। তার কথা ভেবে একা একা লজ্জা বোধে নিজেকে আড়াল করে নিতে চাচ্ছি। তাকে দেখলে আমার দৃষ্টি থমকে যাচ্ছে। রাত বিরেতে ধ্রুবর ফোন কল পাওয়া, যখন তখন বাসার নিচে এসে দেখা করা, কিছু অযৌক্তিক কারণ দেখিয়ে আমাকে ছুঁয়ে দেওয়া, এসব কিছুতেই নিজেকে এক কিশোরী মেয়ে বলেই মনে হচ্ছে। নতুন নতুন প্রেমে পড়া এক কিশোরী মেয়ে, যে কিনা বিনা কারণেই হাসবে, একা একাই লজ্জায় লাল হবে। প্রেমিক পুরুষের স্পর্শে ভয়ঙ্করভাবে কেঁপে উঠবে তার শরীর আর মন দুটোই। আবেগী হবে কিছু ভালোবাসাময় কথা শুনে, যার মস্তিষ্কটা জুড়ে থাকবে শুধু একজন প্রেমিক পুরুষেরই বিচরণ। আর সেই প্রেমিক পুরুষ হলেন ধ্রুব। নাছরবান্দা
বীর প্রেমিক পুরুষ। কেমন আছো অনন্যা? হঠাৎ পাশ থেকে চিরচেনা কণ্ঠ শুনে আমি স্তম্ভিত ফিরে পেলাম। মাথা উঁচু করে পাশে তাকাতেই ভীষণ পরিচিত এক মুখ চোখের সামনে আটকে গেল। উদাসীন তার চাহনি, চোখ দুটো ডেবে গেছে ভীষণ অযত্নে। সবসময় হাস্যোজ্জ্বল থাকা মুখখানার বিভৎস অবস্থা। গাল ভরে অবহেলায় অযত্নে বেড়ে ওঠা দাড়ি, ঠোঁটে কালচে পোড়ার দাগ, কত শত সিগারেট উত্তপ্ত ধোয়া পড়েছে এই ঠোঁট। তার হয়তো নির্দিষ্ট হিসাব নেই। শরীরে কি বিধ্বস্ত অবস্থা। এসবটা কি আমার জন্য হয়েছে? আমার চোখাচোখি হতে কালচে পড়া ঠোঁট দুটো প্রসারিত হয়ে মলিন হাসি দিল। আমি যন্ত্রের মতো উঠে দাঁড়ালাম। আমার পাশাপাশি সানিও দারুণ চমকিত ভাব নিয়ে তাকায় সাদাফের দিকে। আমি প্রতিউত্তর করলাম না, নিরুত্তর চোখে তাকিয়ে রইলাম সাদাফের দিকে। সাদাফ মৃদু হেসে ম্লান মুখে বলল, আমি কি তোমার সাথে একটু একা কথা বলতে পারি অনন্যা? আমি দৃষ্টি সরিয়ে নিলাম, নিজেকে সহজ করে সানির দিকে চেয়ে ভারী কণ্ঠে বললাম, সানি তুই চলে যা, তোর দুলাভাই হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমি ওনার সাথে বাসায় চলে যাব। সানি অবাক চোখে সাদাফের দিকে তাকিয়েছিল। আমার কথা শোনা মাত্রই মাথা নাড়িয়ে নিজ শব্দে চলে গেল। আমি দীর্ঘশ্বাস ফেলে রাস্তার দিকে চাইলাম। ধ্রুবর এতক্ষণে এসে পড়ার কথা ছিল, কিন্তু এখনও আসছে না কেন? যদি এখানে এসে আমাকে সাদাফের সাথে দেখে তাহলে কি আমাকে ভুল বুঝবে? হ্যাঁ, কখনোই না। উনি আমাকে আগেও বিশ্বাস করেছেন আর সারা জীবন করবেন, এটা আমি জানি। উনি কখনোই আমাকে ভুল বুঝবেন না। আমি এই দেশ ছেড়ে চলে যাচ্ছি, তাই শেষবারের মতো তোমায় দেখতে আসলাম। আশা করি বিরক্ত হলেও আজ অত্যন্ত মুখ ফিরিয়ে নিও না। সব সময়ের মতোই আমাকে সহ্য করবে। আমি নিশ্চুপ, তবে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকলাম সাদাফের দিকে। ক্ষীণস্বরে থেমে থেমে প্রশ্ন করলাম, দেশ ছেড়ে চলে যাচ্ছ মানে কি? কোথায় যাচ্ছ? সাদাফ হাসার চেষ্টা করে বলল, কানাডা। আব্বুর কাছে চলে যাচ্ছি, সাথে আম্মুকেও নিয়ে যাব। সেখানে আব্বুর বিজনেসে একটু মন দিব। সব কিছুই রেডি হয়ে গেছে, তার হাতে বেশি একটা সময় নেই। কাল রাতেই ফ্লাইট। জানি না আবার কখনো কোনো পিছুটা নিয়ে এই দেশে ছুটে আসবো কি না। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত কেন? তুমি তো কখনো এই দেশ ছেড়ে তোমার আব্বুর কাছে যেতে চাওনি। আমি সন্দিহান কণ্ঠে প্রশ্নটাগুলো করে আগ্রহ নিয়ে তাকিয়ে রইলাম তার জবাবের আশায়। সাদাফ আম বাগানের অদূরে দৃষ্টি নিক্ষেপ করলো, দীর্ঘশ্বাস ছাড়ল, ঠোঁট প্রসারিত করে অত্যন্ত শীতল কণ্ঠে বলল, আগে এই দেশটা খুব সুন্দর স্নিগ্ধ লাগতো। সবুজ গাছপালা, নীল আকাশ, রাস্তার চারপাশের কোলাহল, সব কিছুতেই মুগ্ধতা খুঁজে পেতাম। কারণ তখন আমার মনে বসবাস ছিল তোমার, আমার পাশে তোমার অস্তিত্ব ছিল। তাই আমি প্রকৃতিপ্রেমী বাউন্ডুলের ছেলে। সারা দেশ ঘুরেও তোমার কাছে ফিরে এসেছি। এত ভালোবেসেছি এই প্রকৃতিকে, আর সেই প্রকৃতি কিনা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিল। প্রকৃতির প্রতি ভালোবাসা এখন আমার কাছে বিষাক্ত মনে হচ্ছে, মস্ত বড় ভুল মনে হচ্ছে। জানো তো, তুমি কিনা এই শহর বড্ড নিষ্ঠুর হয়ে উঠেছে। যেদিকে তাকাই সেদিকেই শুধু বিষাদ আর বিষাদ। শহরের প্রতিটি অলিগলিতে শুধুই তোমার স্মৃতি ভেসে ওঠে। নীল আকাশ এখন শুধুই আমার দীর্ঘশ্বাসের সাথী। এখন আর ভালো লাগে না এর আকাশ। তুমি ছাড়া একলা আমি এখানে কি করে থাকি বলো তো অনু পাখি? আমার দম আটকে আসে, ভীষণ কষ্ট হয়। বদ্ধ করেও যেন তোমার স্মৃতিরা এসে আমাকে আঁকড়ে ধরে। তোমার প্রতি অবহেলা করার অপরাধে আমি নিজের কাছেই অপরাধী। এত এত বোঝা নেই, আমি থাকবো কিভাবে? আমি আহত দৃষ্টিতে দেখলাম সাদাফের টলমলে চোখ দুটো। সবসময় যে তো চোখ দুটোতে মুগ্ধতা ছেয়ে থাকতো, আর সেই চোখে শুধুই বিষাদ। ঠোঁটের হাসিও যেন কোথাও হারিয়ে গেছে। আমি তপ্ত শ্বাস ফেলে মিহি কণ্ঠে বললাম, নিজেকে দোষী ভেবো না সাদাফ। এটাই আমাদের ভাগ্যে ছিল, তাই অতীত ভুলে যাও। নতুন করে সব কিছু শুরু করো, মুভ অন করো। সাদাফ আক্রোশ ভরা কণ্ঠে বলল, সব কিছু কি এতটাই সহজ যতটা সহজভাবে তুমি বলছো? একটিবারের জন্য কি আমাকে রেখে দেওয়া যায়নি অনন্যা? ভালো নাই বাসতে পারো, ঘৃণা নিয়েই না হয় সারা জীবন আমার সাথে থাকতে। কিভাবে আমি নিজেকে সামলাবো? তুমি ছাড়া সুন্দরভাবে বেঁচে থাকার একটা কারণ কি তুমি আমায় দেখাতে পারো? আমি খানিকক্ষণ নিশ্চুপ রইলাম, দৃষ্টি তুলে আবারও সাদাফের দিকে চেয়ে স্বাভাবিক ভঙ্গিতে বললাম, কারোর জন্য জীবন থেমে থাকে না সাদাফ। তুমিও বাঁচবে আর আমিও বাঁচব। ভিন্ন কোনো উপন্যাসের পাতায়
ভিন্ন কোনো গল্পের চরিত্র হয়ে। আমি চাই না তুমি অতীত আঁকড়ে ধরে পিছিয়ে থাকো। এতে আমি নিজেকে অপরাধী মনে করব। তুমি যদি নিজের জীবন এভাবেই নষ্ট করো, আমাকে অপরাধী বানাতে চাও, তাহলে তুমি তাই করো। আর যদি আমার কথা ভেবে হলেও নিজেকে গুছিয়ে নাও, তাহলে আমি কৃতজ্ঞ। সাদাব আহত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। অতি সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল সে। মাম্মা, মাম্মা। আচমকায় তুলতুলের ডাকে আমি চমকে ঘাড় বাঁকিয়ে তাকালাম। ধ্রুব তুলতুলকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। ওনার হাতে অনেকগুলো রঙিন বেলুন। তুলতুল ছটফট করছে ওনার কোল থেকে নেমে আমার কোলে আসার জন্য। আমি অপলক দৃষ্টিতে ধ্রুবর গাম্ভীর্যপূর্ণ চোখের দিকে চেয়ে রইলাম। ভীষণ গম্ভীর লাগছে তাকে। সাদাফকে দেখে কি রেগে যাচ্ছেন তিনি? ধ্রুব খুব আশ্চর্যজনকভাবে নিজের গাম্ভীর্যতা লুকিয়ে ফেললেন। ঠোঁটের কোণে এক চিরতে সরল হাসি ঝুলিয়ে এগিয়ে এলেন আমাদের দিকে। আমার সামনে আসা মাত্র তুলতুল আর এক মুহূর্ত অপেক্ষা করল না। ধ্রুবর কাছ থেকে লাফিয়ে এসে পড়ল আমার কোলে। আমি তৃপ্তির হাসি দিলাম। এটা কত সুন্দরভাবেই না আমার সারা মুখে আদরের ছোঁয়া দিয়ে দিচ্ছে। কেন যেন মনে হচ্ছে মেয়েটা বেশ বড় হয়ে গেছে। যদিও এই 20 দিনে বেশ কয়েকবার দেখা হয়েছে তুলতুলের সঙ্গে, তবে আজ ভিন্ন লাগছে। চুলগুলো বড় হয়েছে বোধহয়। খুব নিখুঁতভাবে তার বড় বড় চুলগুলোতে সিঁথি কেটে দুটো ঝুঁটি করা হয়েছে। আমি বুঝতে পারলাম এই নিখুঁত কাজ আর কারো নয়, ধ্রুবর। ঘণ্টাখানিক সময় লাগিয়ে হলেও সে খুব নিখুঁতভাবে তুলতুলের চুল বাঁধার কাজ সম্পূর্ণ করেন। খুব উৎসাহ নিয়ে এই কাজ করেন। বিয়ের পর থেকে এমনটাই দেখেছি। একবার না পারলে বারবার চেষ্টা করেন। আর তুলতুলে লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ বসে থাকে, একটুও বিরক্তি প্রকাশ করে না। কেমন আছো সাদাফ? ধ্রুবর কণ্ঠস্বর শুনে আমার দৃষ্টি সেদিকে দিলাম। ধ্রুব সাদাফকে জড়িয়ে ধরে আন্তরিকভাবে ভঙ্গিতে কথা বলছেন। সাদাফের মুখেও হাসি, তবে সেটা অপ্রস্তুত কৃত্রিম হাসি। ওনারা একে অপরের হালচাল জিজ্ঞেস করে পাশের বেঞ্চিতে বসলেন। আমিও তুলতুলকে কোলে নিয়ে সামনের বেঞ্চিতে বসলাম। দূর থেকে সংকুচিত মনে ধ্রুবকে লক্ষ্য করতে লাগলাম। তার কথা বলার ধরনে সুখী সুখী ভাব, মুখটাও বেশ হাসি হাসি। তাকে দেখে বোঝার উপায় নেই তিনি তার স্ত্রীর প্রাক্তনের সাথে কথা বলছেন। খুব কাছের বন্ধুর সাথে অনেক দিন পর দেখা হলে যতটা আন্তরিকতা প্রকাশ করা প্রয়োজন, ঠিক ততটাই তাদের মাঝে দেখা যাচ্ছে। সাদাপ নিজেও এখন সহজ হয়ে এসেছে। কোনো জড়তা লক্ষ্য করা যাচ্ছে না। কথা বলার মাঝে মধ্যেই তুলতুলের তীব্র চিৎকারে বিস্ময় নিয়ে আমাদের দিকে তাকাচ্ছে, আবারও চোখ ফিরিয়ে নিচ্ছে স্বাভাবিকভাবেই। তা তো কি করছো এখন? কোথাও কি ট্যুরে গিয়েছিলে এই কিছুদিনের মধ্যে? ধ্রুবর এই সহজ প্রশ্ন সাদাপের মাঝে বিষণ্ণভাবে এসে পড়ল। মাটির দিকে চেয়ে মান মুখে পড়ল, না, ট্যুরে আর এখন যাওয়া হয় না। ঠিক করেছি কানাডা একেবারে সেটেলড হয়ে যাব। কাল রাতেই ফ্লাইট। দেখি সেখানে আব্বুর কোনো কাজে আসতে পারি কিনা। সাদাপের জবাবে ধ্রুব কিছুটা চুপ করে রইল। ভ্রুকুচকে ক্ষীণস্বরে জিজ্ঞেস করল, আমার জানা মতে ধরাবাঁধা নির্দিষ্ট নিয়মে চলা এমন জীবন তোমার পছন্দ না। তাহলে হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হচ্ছে? সাদাপ আর চোখে আমার দিকে এক ঝলক তাকালো। তার এই তাকানোর মাঝে ছিল আমার প্রতি অভিযোগ কিংবা তীব্র অভিমান। সাদাপ অদূরে দৃষ্টি দিয়ে আক্রোশ ভরা কণ্ঠে বলল, সবসময় পছন্দ অপছন্দ এক থাকে না। পরিস্থিতির সাথে সাথে পছন্দের জিনিসও একটা সময় অসহনীয় হয়ে ওঠে। পছন্দের না হলেও কিছু সিদ্ধান্ত পরিস্থিতির কারণে নিতে হয়। আমি দীর্ঘশ্বাস ফেললাম। খেয়াল করলাম ধ্রুব আমার দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছেন। শান্ত শীতল তার চাহনি, মুখের হাসিটা এখন আর নেই। হয়তো সাদাপের চলে যাওয়ার কথায় কিছুটা অবাক হয়েছেন, হয়তো বা আমার ভাবভঙ্গি বোঝার চেষ্টা করছেন। ধ্রুব আমার দিকে চেয়ে গাঢ় স্বরে বললেন, আমি সোজাসাপটা কথা বলার মানুষ, ঘুরিয়ে পেঁচিয়ে আমি কথা বলতে পারি না। তাই যা বলার কোনো প্রকার বিনীতা না ছাড়াই বলবো। হয়তো আমার কথায় বিব্রতিকর পরিস্থিতি তৈরি হবে, তবে কিছু কথা বলা প্রয়োজন বলেই আমি বলতে চাচ্ছি। সাদাপ হালকা করে মাথা নাড়ালো। আমি বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছি ধ্রুবর দিকে। উনি ঠিক করে বলতে চাচ্ছেন, তাই বোঝার চেষ্টা করছি। ধ্রুব আমার থেকে দৃষ্টি সরিয়ে সাদাপের দিকে স্থির করলেন। অত্যন্ত সহজ গলায় বললেন, আমি তোমার অতীত সম্পর্কে সবটাই জানি। হয়তো আমি তোমাকে তোমার অতীত আর অনন্যা
অনন্য কোনোটাই ফিরিয়ে দিতে পারবো না। তবে আমি চাই না তোমাদের মনে একে অপরের প্রতি তিক্ততা থাকুক। কোনো না কোনো কারণে বিচ্ছেদ যেহেতু হয়েছে, সেটা মেনে নিয়ে তোমরা নতুনভাবে জীবন শুরু করো, সেটাই আমি চাই। তুমি আমার ফ্রেন্ড, অল্প দিনের হলেও আমার কাছের বন্ধু। আমার চোখের সামনে তুমি ভেঙে পড়বে সেটা আমি দেখতে পারবো না। আশা করি তুমি আমার কথা বুঝতে পারছো। এসব বলা খুব সহজ, তাই না? তবে মেনে নেওয়া কি এতটাই সহজ? কাউকে এতটা ভালোবাসার পর তাকে ভুলে যাওয়া কি সত্যিই সম্ভব? তুমি কি বুঝবে আমার যন্ত্রণা ধ্রুব? হয়তো বুঝবে না, কারণ আমার জায়গায় তো তুমি নও। বিচ্ছেদের তীব্র কষ্ট, অবাঞ্ছিত কিছু যন্ত্রণা দিন দিন ঘুরে পোকার আঁকড়ে কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে। তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে আমি। এসব কি বুঝবে তুমি? ধ্রুব নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল সাদাপের দিকে, নিরুত্তর তার দৃষ্টি। আমি চুপচাপ বসে তাদের কথা শুনছি। তাদের কথার মাঝে কথা বলার কোনো প্রয়োজন বোধ বলে মনে হলো না, না বলেই আমি নিশ্চুপ। তুলতুল বেলুন দিয়ে খেলছে, এদিক ওদিক ছোটোছুটি করছে। সব সময়ের মতো আজ সেই পেপু শব্দ করে জুতো পায়ে নেই। ভালোই হয়েছে আজ সে জুতো না পরে। জুতোর তীক্ষ্ণ পেপু শব্দে হয়তো তাদের কথার মাঝে ব্যাঘাত ঘটত। অবশ্য এই পর্যন্ত দুবার বেলুন ফুটিয়ে তুলতুল আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে এতে তুলতুলের মাঝে কোনো ভাবান্তর নেই। সে নিজের মতো খিলখিল করে হাসছে, প্রাণোচ্ছল হাসি। আমি বুঝতে পারি অনন্যার তীব্র যন্ত্রণা কেমন ছিল। তার চোখে দেখেই আমি সবটা বুঝে ফেলি। কিছুদিন পর পর তোমার যোগাযোগ বিচ্ছিন্ন করায় প্রতিবারই বিচ্ছেদের যন্ত্রণায় ছটফট করেছে সে। তার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক ছিল তাকে অপেক্ষায় রেখে বন্ধুদের সাথে তোমার আনন্দে থাকার মুহূর্তগুলো ভাবা। প্রতিবার তার অনুভূতি, উপেক্ষা, অভিমান সব কিছুকে পুরোপুরি অগ্রাহ্য করে তোমার চলে যাওয়া তীব্র যন্ত্রণাদায়ক ছিল। নির্ঘুম রাত ছিল তার সাক্ষী। তুমি কি খেয়াল করে দেখোনি তোমার ভালোবাসার মানুষের চোখ দুটো? বিষণ্ণতায় আধার হয়ে যাওয়া তার মুখখানা দেখে তোমার বুকে ব্যথা হয়নি? সাদা প্রতি উত্তর করল না। মূর্তির ন্যায় স্তব্ধ হয়ে বসে রইল। এতগুলো বছর এই প্রশ্নগুলো করতে চেয়েও আমি সাদাফকে করতে পারিনি। হয়তো তার কাছে এই প্রশ্নগুলোর উত্তর নেই। এজন্যই হয়তো দৃষ্টি নামিয়ে চুপ করে বসে আছে। ধ্রুব আমার নির্লিপ্ত চোখের দিকে চেয়ে অদ্ভুত দৃষ্টিতে হাসলেন। তার দৃষ্টি স্থির রেখে অতি নরম গলায় বললেন, আমি খেয়াল করেছি সবটাই। তার বিষাদগ্রস্ত মুখ, তার উদাসীন দৃষ্টি, গাঢ়তর কালি পরা ক্লান্ত চোখ, সবটাই খেয়াল করেছি। হঠাৎ হেসে সেই হাসি আবার মিলিয়ে যাওয়ায় আমার বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব করেছি। আমি জানি না তুমি কিভাবে অনন্যাকে উপেক্ষা করেছ বা করতে পেরেছ, তবে আমি পারিনি। অনন্যাকে দেখার পর আমার আর অন্য কোনো কিছুর প্রতি মায়া কাজ করেনি। এই মেয়েটাকে ভালোবাসার পর আর কোনো কিছুকেই ভালোবাসতে ইচ্ছে করেনি। প্রকৃতিকে ভালোবাসতে ইচ্ছে করেনি, ট্যুরে যেতে ইচ্ছে করেনি। এই মেয়েটার মাঝে আমি আমার সারা পৃথিবীর মুগ্ধতা খুঁজে পেয়েছি। ওকে ভালোবাসার পর পাহাড়, পর্বত, সমুদ্র, আকাশ, মেঘ, বৃষ্টি সব কিছু অনন্যার সামনে তুচ্ছ মনে হয়। ওর চোখের দিকে তাকালেই বিশাল এক সাগর দেখতে পাই, নীল আকাশ দেখতে পাই। ওর চোখ দুটো দেখে আমি পারিনি বেশিক্ষণ নিজের বেপরোয়া স্বভাবটাকে আঁকড়ে ধরে রাখতে। প্রকৃতিকে ভালোবেসে সব সময়ের মতো উড়নচণ্ডী হয়ে থাকতে পারেনি। তুমি পেরেছ, তবে আমি পারিনি। হয়তো এই দিক থেকে তুমি আমাকে ব্যর্থ ভাবতে পারো। আমি একদিনও ওকে ছাড়া থাকতে পারছি না। এতেই আমার ঘুম উড়ে যাচ্ছে। অল্প কিছু দিনের দূরত্বেই ভালোবাসার তীব্রতা অনুভব করতে পারছি। এই মেয়েকে ছাড়া এক মুহূর্তে ভালো থাকা আমার জন্য অসম্ভব। তুমি কি বুঝতে পারছো ভালোবাসার পার্থক্যটা? তোমার উচিত নিজের ভুলগুলো শুধরে নেওয়া। পরের বার কাউকে ভালোবাসলে তার মাঝে নিজের পৃথিবী খোঁজার চেষ্টা করা। যদি নিজের আনন্দ, উল্লাস, মুগ্ধতা সব কিছু কারো মাঝে খুঁজে পাও, তখন বুঝবে তোমার ভালোবাসার প্রখরতা। আমি মুগ্ধ হলাম। ধ্রুবর প্রতিটি কথায় আমি আবারও নতুন করে ভালোবাসার মানে খুঁজে পেলাম। ধ্রুবর চাহনিতে একরাশ মুগ্ধতা দেখলাম। আমি আবারও ভালোবাসা শিখলাম নতুন করে। ধ্রুব নামক ভালোবাসা কিছু নতুন নতুন অনুভূতির সঙ্গে পরিচিত করালো আমাকেও কেউ এতটা গুরুত্বপূর্ণ মনে করে ভেবেই অভিভূত হলাম। আমার মাঝেও কেউ তার পৃথিবী খুঁজে পায়। শুনেই নিজেকে কারো সুখের কারণ হিসেবে মেনে নিলাম, মনে করলাম। এই বুঝি আমি আবারও প্রেমে পড়লাম।
খুব ভয়ঙ্করভাবেই বললাম, আমি বুঝি নিজেকে আত্মসমর্পণ করলাম ধ্রুবর ভালোবাসার কাছে। সাদাব মাথা নত করে আছে। হয়তো সে বুঝতে পেরেছে তার ভুল। কেউ কোনো কথা বলছে না। এবার সত্যি বিব্রতিকর পরিস্থিতি তৈরি হলো। তবে বেশিক্ষণ আর এমনটা থাকলো না। তুলতুল সাদাবের কাছে যে তার কোলে ওঠার জন্য শার্ট ধরে টানছে। সাদাব দৃষ্টি তুলে তুলতুলের দিকে চাইল। খুব যত্ন সহকারে তাকে কোলে তুলে নেয় হাসি মুখে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলো। তবে ধ্রুবর শান্ত শীতল চাহনি এখনো আমার মাঝে নিবদ্ধ হয়ে থাকলো। আপনি কি আমার উপর রেগে আছেন? আমার প্রশ্নে ধ্রুব কাট গলায় জবাব দিলেন, না, আপনার উপর রেগে থাকার কোনো কারণ নেই। আমি ভ্রুকুচকে সন্দিহান কণ্ঠে বললাম, রেগে না থাকলে মুখ এমন অন্ধকার করে রেখেছেন কেন? ধ্রুব কোনো প্রকার প্রত্যুত্তর করলেন না। চুপচাপ সামনের দিকে চেয়ে ড্রাইভ করছেন। আমি হতাশ নিঃশ্বাস ফেলে তুলতুলের দিকে চাইলাম। ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। সাদাবকে ছেড়ে কিছুতেই আসতে চাচ্ছিল না। গলা জড়িয়ে সে কি কান্না! আমি শুধু অবাক হয়ে দেখছিলাম ওর কাণ্ড কারখানা। মেয়েটা অল্পতে সবার সাথে মিশে যায়। মেয়ের বাবা, দাদা, দিদি সবার মাঝে এত ভালোবাসার আসে কোথার থেকে? সবার প্রতি তাদের ভালোবাসা আর সীমা থাকে না। সে অচেনা হলেও তারা আপন করে নিতে পারে, একটু সময় নেয় না। আমি ছোট করে একটা শ্বাস ফেলে তুলতুলের কপালের চুলগুলো সরিয়ে দিলাম। ভালো করে আগলে নিলাম তাকে। ধ্রুবর দিকে চেয়ে মলিন কণ্ঠে বললাম, আমি বুঝতে পারছি আপনি আমার উপর রেগে আছেন। তবে আমি সত্যি করে বলছি, আমি ইচ্ছে করে সাদাফের সাথে দেখা করিনি। আমি জানতাম না ও এখানে আসবে। ধ্রুব কড়া গলায় বললেন, বললাম তো রেগে নেই আমি। এই তো রাগ দেখিয়ে কথা বলছেন আমার সাথে, তাহলে মিথ্যা কেন বলছেন যে রেগে নেই? ধ্রুব বিরক্তি নিয়ে তাকালেন আমার দিকে। আমার কথায় তিনি ভীষণ বিরক্ত হলেন, সেটা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি আপনার উপর রাগ করিনি, তবে সাদাবের সঙ্গে আপনাকে দেখে মেজাজ বিগড়ে গেছে। কাট গলায় ধ্রুব কথাগুলো বলে ড্রাইভিংয়ে মনোযোগ দিলেন। আমি কিছুটা সময় চুপ থেকে নিম্ন স্বরে বললাম, কিন্তু আমি তো ইচ্ছে করে সাদাবের সাথে দেখা করিনি। ধ্রুবর কপট রাগ দেখিয়ে বললেন, আমি সেটা জানি, তবু আমার রাগ লাগছে। আমি সরু চোখে ওনার দিকে চেয়ে থাকলাম। আজ প্রথম উনি আমার সাথে রাগ দেখিয়ে কথা বলছেন। সাদাবকে নিয়ে তার প্রবলেম হচ্ছে কিংবা রাগ লাগছে, এটাও আজকে প্রকাশ করলেন। মানুষটা এতদিন নির্বিকার, অনুভূতিহীন মনে হতো। কোনো কিছুতে রিয়্যাক্ট করেন না, রাগ দেখান না, স্ত্রীর প্রাক্তন নিয়েও মাথা ঘামান না। সব বিষয়ে যেন তিনি নির্বিকার থাকেন। তবে আজ ভিন্ন মনে হচ্ছে। নির্বিকার মানুষটার মধ্যেও রাগ আছে। স্ত্রীর প্রাক্তন নিয়েও তিনি জেলাস। এটাই কি স্বাভাবিক নয়? আমি ছোট্ট করে একটা শ্বাস ফেলে দৃষ্টি নামিয়ে নিম্ন স্বরে বললাম, সরি, আমার ভুল হয়ে গেছে। নেক্সট টাইম আর এমন কিছু হবে না। ধ্রুবর গাড়ির স্পিড কমিয়ে তীক্ষ্ণ চোখে আমার দিকে চাইলেন। ভ্রুজোড়ার মাঝে সুতীক্ষ্ণ ভাঁজ পড়েছে। আমার কথায় যেন তার বিরক্তি ভাব আরও দ্বিগুণ হয়েছে। চোখ মুখ কুঁচকে তিক্ত গলায় বললেন, আমি কি বলছি আপনাকে সরি বলতে? আপনি রেগে আছেন বলেই তো সরি বললাম। এখন তো দেখছি সরি বলাও যাবে না। তাহলে আপনিই বলুন, কি করলে আপনার রাগ কমবে? ধ্রুব প্রতি উত্তরে কিছু বললেন না। আগের মতো ড্রাইভিং করতে লাগলেন। আমি মলিন মুখে তাকিয়ে থাকলাম ওনার দিকে। গাড়ি থামলো বাসার সামনে এসে। আমি তুলতুলকে কোলে নিয়ে গাড়ি থেকে নামতে ধ্রুব আমার সামনে এসে দাঁড়ালেন। নিজ শব্দে তুলতুলকে আমার কাছ থেকে নিয়ে গাঢ় স্বরে বললেন, আমার রাগ ভাঙানোর জন্য আপনাকে কিছুই করতে হবে না। সময় হলে আমি নিজেই চেয়ে নেব। ধ্রুব গাম্ভীর্যের সাথে পা বাড়ালেন বাসার ভেতরে। আমি কয়েক মুহূর্ত সেদিকে স্থির তাকিয়ে থেকে হাঁটা শুরু করলাম। এই মানুষটাকে শুধু একটা কথাই বলা যায়, তা হলো অদ্ভুত, ভীষণ ভীষণ অদ্ভুত। তোদের মধ্যে কি হয়েছে অনু? দুপুরে আসার পর থেকে ধ্রুব কেমন যেন গোমরা হয়ে আছে। মণিমার কথায় আমি মাথা নিচু করে ফেললাম। ডাইনিং টেবিলের প্লেটগুলো গোছাতে বললাম, তেমন কিছু হয়নি মা, উনি এমনিতে একটু রেগে আছেন। আমি প্লেটগুলো নিয়ে রান্নাঘরের দিকে যাব, তখনই মণিমা আমাকে আটকে দিলেন। আমার হাত থেকে প্লেটগুলো নিয়ে আবার টেবিলে রাখলেন। আমি বিস্মিত চোখে মণিমার দিকে তাকালাম। আমাকে চেয়ারে বসিয়ে দিয়ে মণিমা নিজেও বসলেন।
কিছুক্ষণ আমার দিকে শান্ত চোখে তাকিয়ে থেকে বললেন, আমি জানি তোদের সম্পর্ক আর 10টা সম্পর্কের মতো না, তবে তোরা মন থেকে চাইলে তোদের সম্পর্কটা স্বাভাবিক হবে। সময় নেই, চেষ্টা কর, দেখবি ধীরে ধীরে তোরা দুজনেই এই সম্পর্কে স্বাভাবিক হয়ে আসবি। আমি ধ্রুবকে বুঝিয়েছি, আজ তোকে বলছি, বিয়ে সম্পর্কটা অনেক পবিত্র আর মূল্যবান একটা সম্পর্ক। কবুল বলার সাথে সাথে স্বামী স্ত্রীর মনে একে অপরের প্রতি আলাদা একটা টান বা অনুভূতির জন্ম নেয়। না চাইতেও তখন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে যায়, কারণ সব সম্পর্কের ঊর্ধ্বে হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। তাই এই সম্পর্কের যত্ন নিতে শিখ। আশা করি তুই আমার কথা বুঝতে পারছিস। আমি হ্যাঁ সূচক মাথা নড়ালাম। মণিমা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আমি এসব গুছিয়ে রাখছি, তুই এখন রুমে যা, অনেক রাত হয়ে গেছে। আমি মণিমার কথা অগ্রাহ্য করে প্লেটগুলো নিয়ে রান্নাঘরে যেতে যেতে বললাম, ভাইয়ার জন্য পাত্রী দেখতে যাবে, তাই আম্মু তোমাকে পরশু এই বাসায় যেতে বলেছে। মণিমা আমার দিকে এসে ভ্রুজোড়া ঈষৎ কুঁচকে বললেন, কেন তুই যাবি না? না মণিমা, এক্সামের প্যারায় অতিষ্ঠ হয়ে গেছি, তাই কিছুদিন বাসায় থেকে রেস্ট নেব আর তুলতুলকে একটু সময় দেব। আচ্ছা ঠিক আছে, এখন রুমে যা, বেশি দেরি হলে ধ্রুব হয়তো আরও রেগে যাবে। বাপের মতোই, কিন্তু রকচটা হয়েছে, তবে বেশি প্রকাশ করে না। আমি হতাশ নিঃশ্বাস ফেলে অলস ভঙ্গিতে রুমের দিকে যেতে লাগলাম। দুপুর থেকে ধ্রুব আমার সাথে ঠিক মতো কথা বলেনি, সারাক্ষণ মুখ ভার করেই বসেছিলেন। উনি সাদাবকে নিয়ে এতটা জেলাস ফিল করেন তা আমার ধারণা ছিল না। মনের ভেতর এত কিছু লুকিয়ে সব সময় সবার সাথে হাসি মুখে কথা বলেন কিভাবে? কি অদ্ভুত চরিত্র ওনার। ওনাকে বোঝার চেষ্টা করতে করতে হয়তো আমি বুড়ি হয়ে যাব, তবুও হয়তো ওনাকে বোঝাতে পারোয়া আমার পক্ষে সম্ভব হবে না। বিছানার মাঝ বরাবর তুলতুল ঘুমিয়ে আছে। পুরো রুমে আমি চোখ বুলিয়ে নিলাম, ধ্রুব রুমে নেই। বারান্দার দরজা খোলা, ঘুটঘুটে অন্ধকার বারান্দা। আমি নিজ শব্দে এগিয়ে গেলাম সেদিকে। ছায়া আলোতে ধ্রুবর পেছন সাইড স্পষ্ট বোঝা যাচ্ছে। রেলিংয়ের ওপর হাত রেখে দাঁড়িয়ে আছেন তিনি। আমি বারান্দার লাইট জ্বালিয়ে ওনার পাশে এসে দাঁড়ালাম। ধ্রুব আগের মতোই দাঁড়িয়ে রইলেন, এক পলকের জন্য আমার দিকে ফিরে তাকালেন না। ভাবটা এমন যে আমি তার পাশে দাঁড়িয়ে আছি এটা যেন তিনি লক্ষ্যই করেননি। আমি উদাসীন চোখে আকাশের দিকে চাইলাম। কৃষ্ণবর্ণের মেঘগুলো এদিক ওদিক ছুটোছুটি করছে। ঝিরিঝিরি হওয়ার বেগ বেড়েছে প্রবলভাবে। বেলি গাছের পাতাগুলো এক একটা ঢালের সাথে বাড়ি খেয়ে শব্দ তুলছে। আমি এবার হাল ছেড়ে ধ্রুবর দিকে ফিরে দাঁড়ালাম। ক্লান্ত গলায় বললাম, আপনি এখনও রেগে আছেন? ধ্রুব প্রত্যুত্তর করলেন। আমার প্রশ্ন সম্পূর্ণ অগ্রাহ্য করে তাকিয়ে রইলেন অদূর মেঘলা আকাশে। কয়েক মুহূর্ত নীরব থেকে পাল্টা প্রশ্ন করলেন আমাকে, সাদাব চলে যাচ্ছে, আপনার কষ্ট হচ্ছে না? আমি থমকে গেলাম কয়েক মুহূর্তের জন্য। মস্তিষ্কে এলোমেলো ভাবনার সৃষ্টি হলো। সাদাব চলে যাচ্ছে কথাটা আমার মাথায় একদমই ছিল না। দুপুর থেকে ধ্রুবকে নিয়ে ভাবতেই ব্যস্ত ছিলাম, কিভাবে ওনার রাগ ভাঙানো যায়, ওনার গাম্ভীর্যতা দূর করা যায়, এসব চিন্তায় মাথার মধ্যে সর্বক্ষণ ঘুরছিল। আমাকে নিশ্চুপ থাকতে দেখে ধ্রুব আমার দিকে ফিরে তাকালেন। অত্যন্ত নরম গলায় বললেন, আমি জানি এখনও আপনার মনে সাদাপের জন্য জায়গা নেই কোনো। আপনি কখনো সাদাপের কাছে ফিরে যাবেন না, এটাও আমি জানি। আমি আপনাকে ভালোবাসি, তার চেয়েও বেশি বিশ্বাস করি। আপনি আমাকে ভালোবাসেন কিংবা না বাসেন তাতে আমার কোনো সমস্যা নেই, তবে আমি কখনো আপনাকে ছাড়তে পারবো না। আমি চাইলেও না, আপনি চাইলেও না। আপনার ব্যাপারে আমি ভীষণ স্বার্থপর। আপনার ছায়াও অন্য কারো পাশে আমার সহ্য হয় না, সেটা সাদাপ হোক কিংবা অন্য কোনো পুরুষ। আর আমার সহ্য হয় না বলেই তখন রাগ হয়েছিল। আমি মাথা তুলে ধ্রুবর দিকে চাইলাম। নির্লিপ্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। এই শান্তশিষ্ট মানুষটা আমাকে নিয়ে এতটাই জেলাস। আমি থমথমে গলায় বললাম, আপনার রাগ ভাঙানোর জন্য কি করতে হবে আমাকে? ধ্রুব আমার দিকে ঝুঁকে মুখোমুখি হয়ে বললেন, আপাতত আমার বুকে যে তীব্র যন্ত্রণা হচ্ছে সেটা কমিয়ে দিন, তাহলেই হবে। কিভাবে? আমি বিস্ময় নিয়ে প্রশ্ন করতেই ধ্রুব সোজা হয়ে দাঁড়ালেন, ঠোঁট প্রসারিত করে মৃদু হাসলেন। দু হাত দিকে ছড়িয়ে দিয়ে শীতল কণ্ঠে বললেন, আসুন, এখানে মাথা রাখুন। বুকের মাথা রাখলে সে যন্ত্রণা ভারী জিনিসটা
শান্ত হয়ে যাবে। আমি ফ্যাল করে তাকিয়ে রইলাম। কোনো কিছু বুঝে ওঠার আগেই ধ্রুব আমার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ওনার বুকে আগলে নিলেন। আমি কেঁপে উঠলাম। আচমকায় আগমন ঘটল তুমুল বর্ষণে। হিমশীতল বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দিল আমাদের শরীর। অদ্ভুত এক শিহরণ খেয়ে গেল সর্বাঙ্গে। অনুভূতিরা যেন দিশেহারা হয়ে মন মস্তিষ্কে সর্বত্র জুড়ে ছুটোছুটি করতে লাগলো। তুলতুলের আম্মু, আমি যাচ্ছি। ধ্রুবর কথায় আমি মাথা তুলে ওনার দিকে তাকালাম। শার্টের হাতা ঠিক করছেন তিনি। অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছেন। আমি তুলতুলের গায়ে চাদর টেনে দিয়ে নির্মস্বরে বললাম, আচ্ছা, সাবধানে যাবেন। আজ অফিসে প্রচুর কাজ, আসতে অনেক দেরি হবে। আচ্ছা ঠিক আছে, ধ্রুব এবার কিছুটা উচ্চস্বরে বললেন। ওকে, তাহলে যাচ্ছি। ধ্রুবর কণ্ঠে তুলতুল নেড়ে চেড়ে উঠল। আমি এবার খানিকটা বিরক্ত হলাম। তুলতুলের বুকে হাত বুলিয়ে দিতে দিতে চাপা কণ্ঠে বললাম, কি শুরু করেছেন আপনি? তুলতুল উঠে যাবে তো, আপু ড্রয়িং রুমে অপেক্ষা করছে, আপনি যান এখন। ধ্রুব অদ্ভুত আহত দৃষ্টিতে আমাকে একবার, তুলতুলকে একবার দেখে রুম থেকে বেরিয়ে গেলেন। কয়েক সেকেন্ড পর তিনি আবারও ফিরে এলেন। দরজার কাছে দাঁড়িয়ে গাঢ় স্বরে আমায় ডাকলেন, তুলতুলের আম্মু, একটু এদিকে আসুন তো। আমি সরু চোখে ওনার চোখের দৃষ্টি নিক্ষেপ করলাম। কেমন যেন কাচুমাচু করছেন তিনি। কি অদ্ভুত, এর আগে তো কখনো তিনি অফিসে যাওয়ার সময় এমন করেনি। আজ আবার কি হলো ওনার? আমি তুলতুলের দিকে এক ঝলক তাকে বিছানায় ছেড়ে উঠে এলাম ওনার কাছে। তীক্ষ্ণ দৃষ্টিতে ওনার দিকে চেয়ে ক্ষীণ রাগ নিয়ে বললাম, আপনার কি হয়েছে বলুন তো? ধ্রুব আচমকায় আমাকে জড়িয়ে ধরলেন। আমি হতভম্ব হয়ে গেলাম ধ্রুবর এহেন কাজে। ঘটনার আকস্মিকতায় বুঝেও আমার মস্তিষ্ক সচল হওয়ার আগে ধ্রুব আমার গালে নিজের ওষ্ঠদ্বয় চেপে ধরলেন। আমি বরফের ন্যায় জমে গেলাম। বিস্ময়ে চোখ জোড়া বড় বড় হয়ে গেল আমার। এভাবেই কেটে গেল কিছু অর্ডার। ড্রয়িং রুম থেকে আব্বুর আকর্ষণ করা ডাকে আমার হুঁশ ফিরল। প্রচণ্ড রকম অপ্রস্তুত হয়ে ধ্রুবর বুকে ধাক্কা দিয়ে প্রতিবাদ জানালাম। ধ্রুবর মাঝে পরিবর্তন হলো না। তিনি আমার গাল থেকে উষ্ণ ঠোঁট জোড়া সরিয়ে নিলেন আর শক্ত করে জড়িয়ে ধরলেন। আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে করে বললেন, তুলতুলের জন্য অনেক দিয়ে গেলাম। ঘুম না থাকলে উঠলে আমার পক্ষ থেকে তুলতুল পাখিকে আদর করে দিন। কথাটা বলে আমাকে ছেড়ে দিয়েই হনহনিয়ে চলে গেলেন। আমি অবাক চোখেও ওনার যাওয়ার পথে তাকিয়ে রইলাম। খানিকক্ষণ পর আনমনেই হেসে ফেললাম। মনে মনে একটু একটু আফসোস হলো ওনার জন্য। বেচারা আমাকে জড়িয়ে ধরার জন্য, একটুখানি শর্ত দেওয়ার জন্য তুলতুলের অজুহাত দিয়েছেন বারবার। তুলতুলের নাম করে প্রতিবার আমাকে জড়িয়ে ধরছেন, আর আজ তো চুমুও দিয়ে গেলেন তুলতুলের নাম করেই। কি অদ্ভুত সব ছেলে মানুষই তার। ওনার এসব ছেলে মানুষিতে যেন আমি বারবার দুর্বল হয়ে পড়ছি, অভ্যস্ত হয়ে যাচ্ছি ওনার অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ডে। সব সময় হাসতে হাসতে খেলতে থাকা মেয়েটা হঠাৎ করে চোখের সামনে নিজের নিস্তেজ হয়ে পড়েছে। প্রচণ্ড জ্বরের শরীর কাঁপুনি দিয়ে উঠছে দিনটায়। আমি প্রচণ্ড রকম ব্যস্ত হয়েই এক হাতে তুলতুলের মাথায় জলপাট্টি দিচ্ছি আর অন্য হাতে ধ্রুবকে কল দিচ্ছি। ধ্রুব কল রিসিভ করছে না। আমি বারবার কল দিতে লাগলাম, কিন্তু কোনোভাবেই হলো না। বাসায় আর কেউ নেই। ধ্রুবর আব্বুকে বাসায় অফিসে গেছেন, আর মণিমা সকালে বেরিয়ে পড়েছেন আমাদের বাসার উদ্দেশ্যে। মাথা কাজ করছে না, কি করব কিছুই বুঝতে পারছি না। চোখ দুটো ঝাপসা হয়ে আসতে লাগলো আমার। বড় বউ অসহায়ের মনে হচ্ছে। আমি তাড়াতাড়ি করে তুলতুলকে কোলে নিয়ে নিজের সাথে বুকের সাথে মিশিয়ে রাখলাম। জ্বরের তাপে যেন পুরোপুরি যাচ্ছে মেয়েটার।
সকালের নাস্তা হালকা জ্বর হতে তীব্র থেকে তীব্রতর হয়েছে। মেয়েটার খাওয়া দাওয়া একদমই বন্ধ হয়ে গেছে। মুখে কিছুতেই সইয়ে উঠল না। একদম নলিশ নেতিয়ে নেতিয়ে গেছে। ঠোঁট মুখ শুকিয়ে ফ্যাকাশে বর্ণের হয়ে গেছে। আমি আবারও ধ্রুবকে কল দিলাম। ধ্রুব এবার রিসিভ করলো না। বরাবরের মতোই কয়েকবার রিং কেটে যাচ্ছে। এবার আমার চোখের বাঁধ ভেঙে গেল। গাল বেয়ে পড়তে লাগলো নোনা জল। আর কোনো উপায় না পেয়ে আমি একাই তুলতুলকে কোলে নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। মেয়েটা এখনো আগের মতোই ছটফট করছে। বিষণ্ণতার ধূসর বর্ণের চাদরে মুড়ি দিয়েছে আজ আকাশ। রৌদ্র নিজেকে লুকিয়ে রেখেছে সেই ধূসর বর্ণ মেঘের আড়ালে। ব্যবসা গরমে স্তব্ধ হয়ে আছে চারপাশ। দুপুরের শেষ সময়। রাস্তাঘাট তখন মানুষের কোলাহলে গমগমে অবস্থা। বিদঘুটে নিম পাতার মতো তিক্তাক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি আমি। নিজের অসহায় ব্যর্থ জীবনটা কাঁধে বয়ে নিয়ে বেড়াচ্ছি রাস্তায় রাস্তায়। এই মুহূর্তে আমার বেঁচে থাকাটাও মরে যাওয়ার চেয়ে কষ্টকর মনে হচ্ছে। মস্তিষ্কে যেন ভয়াবহ জ্যাম লেগেছে। কি করা উচিত আর কি না করা উচিত কিছুই মাথায় খেলছে না। মাথায় তখন একটাই চিন্তা ঘুরছে, ধ্রুবকে সবটা জানাতে হবে। উনি একমাত্র ব্যক্তি সব চোখের পলকে ঠিক করতে পারে। আলাদিনের জিনের মতোই তার জাদু দিয়ে সব ঠিক করে ফেলতে পারে। খুব সুন্দর করে মাথা নাড়ায় সব কিছু সামলিয়ে নিতে পারে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় তিক্ত বিষাক্ত সত্য হলো আমি তাকে কাছে পাচ্ছি না। বরাবর ফোন করেও তাকে পাচ্ছি না। আমি একা পড়ে গেছি, ভীষণ একা। কোলে থাকা মেয়েটার ছটফট করতে দেখেই যেন বারবার ভয়ে আতকে উঠেছে। রাস্তায় বের হলেই বুঝলাম আমি কখনো হসপিটাল ধারের কাছেও যাইনি। হসপিটাল তো যাওয়ার দরকারই পড়ে না। পড়েনি কখনো। এরকম পরিস্থিতিতে নিজেকে আগে কখনোই আবিষ্কার করিনি। আমি এদিক ওদিক ঘুরছি সাহায্য পাওয়ার আশায়, একটা ভরসার হাত পাওয়ার আশায়, কিন্তু কাউকে পাচ্ছি না। ত্যক্ত বিরক্ত হয়ে অবশেষে নিজেকে নিজের ভেতরে শামুকের মতো গুটিয়ে নিতে ইচ্ছে করছে। তবে আফসোস, শামুকের খোলস হিসেবে ধ্রুবকে খুঁজে পাচ্ছি না। তিনি বলেছে নিজেকে লুকিয়ে নিতে চাইলে তার মাঝে লুকিয়ে নিতে হবে। আমি শামুক হলে তিনি হবে আমার খোলস। তবে তিনি কথা রাখেননি, কথা রাখতে পারেন না, কথা রাখতে জানেন না। সবচেয়ে বড় তিক্ত সত্য, আমি তাকে কাছে পাচ্ছি না। ধ্রুবকে ফোনে পেলাম না। তিনি ফোন ধরছেন না, বারবার রিং বেজে কেটে যাচ্ছে। আমি হতাশ হলাম। আর কোনো উপায় না পেয়ে ফোন রেখে দিলাম ব্যাগে। আশেপাশে তাকিয়ে তুলতুলকে নিয়ে উঠে পড়লাম থেমে থাকা একটা বাসে। সিটে বসার কিছুক্ষণ পরই তুলতুল আরেক দফায় বমি করলো। আবারও সেই ছটফটিয়ে ওঠা। আমার ধারণা নেই মেয়েটার কি হচ্ছে, কেন এমন হচ্ছে। মেয়েটার এমন অবস্থা দেখে চোখের জল ফেলা ছাড়া আমি আর কিছুই করতে পারছি না। আমি হয়তো ব্যর্থ একজন মা, যে কিনা নিজের সন্তানের কোনো সাহায্য করতে পারছে না। কি হয়েছে মা, কান্তাছো কেন? মায়ের শরীর ভালো না? পাশ থেকে এক মধ্যবয়স্ক মহিলার কণ্ঠস্বর শুনে আমি ক্ষীণ দৃষ্টিতে সেদিকে তাকালাম। পাশের জানালার সাথের ছিটে বসা পাক বাঁধানো চুলের ফর্সা বর্ণের মহিলা প্রশ্ন উত্তর চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি মুখে কোনো প্রকার শব্দ না করে ডানে পায়ে আস্তে করে মাথা নাড়ালাম। তিনি একবার তুলতুলের দিকে চেয়ে ব্যস্ত ভঙ্গিতে আমার পাশের সিটে এসে বসলেন। তুলতুলের শরীর থেকে জামাকাপড় সরিয়ে দিতে দিতে অধৈর্য সঙ্গে বললেন, মায়ের তো দেখি খিঁচুনি উঠছে, শরীর ঢাইকা রাখা যাইব না। জ্বর তো অনেক বাড়ছে, জলদি জ্বর নামাইতে না পারলে অসুবিধা হইব। আমি এক হাতে চোখের পানি মুছে ওনার দিকে পূর্ণাঙ্গ দৃষ্টিতে তাকালাম। তিনি আমার দিকে এক ঝলক তাকিয়ে উদ্বিগ্ন হয়ে বললেন, প্রথম বাচ্চা, তোমারও বয়স বেশি মনে হইতাছে না। বাড়ির কাউরে সাথে আনো নাই কেন? একলা একলা এই বাচ্চা নিয়ে সব সামলাইতে পারবা? বাচ্চার বাপেরে জানাইছ? আমি মাথা দুলিয়ে ক্ষীণ স্বরে বললাম, ফোন দিয়েছি। তবে আমি আর কিছু বলতে পারলাম না। গলার স্বর জড়িয়ে গেল। তিনি হয়তো বুঝলেন আমার অসম্পূর্ণ কথার মানে। তুলতুলকে আমার কোল থেকে নিজের কাছে নিয়ে চিন্তিত গলায় বললেন, অন্য কাউরে কল দিয়ে জানাও, আর চিন্তা করো না। আমার বাড়ি হাসপাতালের সামনেই।
আমি ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। কি সুন্দর করে তুলতুলকে আগলে রেখেছেন, একদম মণিমার মতোই। তিনি হয়তো আমার মণিমার মতো একজন মমতাময়ী, যে কিনা নির্দ্বিধায় অন্যের সাহায্য করতে ব্যস্ত হয়ে পড়েন। আমি জোরালো শ্বাস ফেললাম, ফোন বের করে ভাইয়াকে কল দিলাম। পরপর দুবার রিং বাজতেই ফোন রিসিভ হলো। ওর মুহূর্তেই ওপাশ থেকে তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে আসলো, আমাকে কল দিয়েছিস কেন তুই? আমার কাছে তোর কি প্রয়োজন? ভাইয়ার অভিমানী গলা শুনে আমার ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যেতে শুরু করলো। অন্য সময় হলে ভাইয়ার কথায় ক্ষিপ্ত হয়ে কিছু ঝাঁঝালো কথা শুনিয়ে দিতাম, কিন্তু আজ আমার কান্না পাচ্ছে, নিজেকে একলা পেয়ে ভীষণ কান্না পাচ্ছে। অবশ্য ভাইয়ার অভিমান করাটাই স্বাভাবিক, বেশি কিছু তো চাইনি। পাত্রে দেখতে যাওয়ার সময় তার সাথেই আমাকে থাকতে হবে, এটুকুই তো আবদার করেছিল। কিন্তু আমি নানা রকম অজুহাত দেখিয়ে ভাইয়ার সাথে যাওয়াটা এড়িয়ে গেছি। বড় ভাইয়ার আবদারটুকু রাখতে না পারা ব্যর্থ বোন আমি। ভাইয়ার ধমকে আমি যথাসম্ভব নিজেকে সামলে নিয়ে জননের কণ্ঠে বললাম, ভাইয়া তুই একটু আসবি? কি হয়েছে অনু, তোর কণ্ঠে এমন শোনাচ্ছে কেন? কান্না করছিস? ভাই অস্থির হয়ে প্রশ্নগুলো করলো আমাকে। ভাইয়ার প্রশ্নের জন্য আমি এবার আরও ভেঙে পড়লাম। কান্না করতে করতে ধরা গলায় বললাম, তুলতুল খুব অসুস্থ ভাইয়া, কেউ নেই আমার সাথে। তুই কি মণিমাকে নিয়ে একটু আসবি? আমার খুব ভয় করছে। কি হয়েছে তুলতুল? তুলতুলের ধ্রুব ভাইকে কল করিসনি? আর এখন তুই কোথায়? ধ্রুব ভাইয়ের নাম শুনেই অভিমানে ভার হয়ে এলো আমার হৃদয়। ওনার বিষয়টা এড়িয়ে গিয়ে গাঢ় স্বরে বললাম, আমি পপুলার হসপিটালে যাচ্ছি, এখন বসে আছি বাসে। ভাইয়া ব্যস্ত ভঙ্গিতে বললেন, আচ্ছা তুই সাবধানে যা, আমরা আসছি, চিন্তা করিস না। এতগুলো মানুষের মাঝেও নিজেকে বড্ড একা একা লাগছে। ভাইয়া, আম্মু, মণিমা সবাই হতদন্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। তুলতুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, খুব সম্ভবত 3 দিনের জন্য রাখা হয়েছে। জ্বরের সাথে খিঁচুনি উঠছে, বমির সময় কিছুটা শ্বাসনালীতে ঢুকে গেছে, যে কারণে তুলতুলের অবস্থা আরও খারাপ দিকে চলে যাচ্ছে। তবে ঠিক সময় জ্বর কমে যাওয়া কিছুটা আশঙ্কামুক্ত হয়েছে এখন। আমি মূর্তির মতো বসে আছি ক্যাবিনের বাহিরে। খানিকটা সময় পর মণিমা এসে আমার পাশে বসলেন। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বললেন, ভয় পেয়েছিলি তাই না অনু? চিন্তা করিস না, পূর্ণতার কিছু হয়নি। তুই সব সময় মতো ওকে হাসপাতালে নিয়ে এসেছিস। আর যদি ওর কিছু হয়ে যেত মণিমা, তখন আমি কি করতাম? আমি ঠিক মতো তুলতুলের খেয়াল রাখতে পারিনি, আমার জন্যই ওর এমন হয়েছে। মা হিসেবে আমি ব্যর্থ মণিমা। কথাগুলো বলতে বলতে আমার গলার স্বর ধরে এলো, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। মণিমা আমাকে নিজের বুকে আগলে নিলেন, পরম মমতাময় আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ধুর পাগলি মেয়ে, এসব কেন ভাবছিস? বাচ্চাদের এই বয়সে প্রায়শই খিঁচুনি হয়, এটা তেমন কিছু নয়। আর তুই ঠিক মতো পূর্ণতার খেয়াল রাখতে পেরেছিস বলেই তো ঠিক সময় হাসপাতালে নিয়ে এসেছিস। তাই এসব নিয়ে আজেবাজে চিন্তা করিস না। মণিমা তার শাড়ির আঁচল দিয়ে আমার মুখ মুছে দিয়ে বললেন, চল তো এখন, তোর সাথে ওই আপাটা ওনার বাসাটা থেকে রান্না করে নিয়ে এসেছে সবার জন্য। আমি অবাক চোখে চাইলাম। অচেনা একজন মানুষ দুপুর থেকে আমার সাহায্যে উঠে পড়ে লেগেছেন। এই পর্যন্ত বেশ কয়েকবার এসে তুলতুলের খবর জেনে গেছেন, আর এখন কিনা রান্না করে নিয়ে এসেছেন। আশেপাশের একজনও এখনও কিছু নিঃস্বার্থ মনের মানুষ আছে মণিমার মতো। রাত প্রায় 12টা। হতদন্ত হসপিটালে ছুটে আসলেন আব্বু। ক্যাবিনে ঢুকেই তুলতুলকে কিছুক্ষণ দেখলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার দিকে চেয়ে নিম্ন স্বরে বললেন, আমি তো কিছুই জানতাম না। বাসায় যাওয়ার পর তোর মণিমা আমাকে এসব কিছু বলল। তোরা কেউ আমাকে একটু জানানোর প্রয়োজন মনে করলি না? আব্বু মুখ অন্ধকার করে আমার দিকে চেয়ে আছে। আমি হতাশ নিঃশ্বাস ফেললাম। আম্মু মণিমাকে নিয়ে চলে গেছে ঘন্টা খানেক আগে। এত চিন্তার মধ্যে আব্বুকে জানানোর কথা মনেই ছিল না। আমি আব্বুর দিকে চেয়ে বললাম, তুলতুলের এমন অবস্থা দেখে চিন্তায় আর কিছু মনেই ছিল না আব্বু। তাছাড়া আমি তোমার ছেলেকে 1000বার কল দিয়েছিলাম, কিন্তু উনি কল রিসিভ করেনি। নিস্তব্ধ থমথমে একটা পরিবেশ, পুরো ক্যাবিন জুড়ে শুধু নীরবতা। তুলতুল ঘুমাচ্ছে। বসে থেকে শরীর অসাড় হয়ে যাওয়ায় ভাইয়া ক্যাবিনের বাইরে হাঁটাহাঁটি করতে গেছে। আব্বু চলে গেছেন ঘন্টা খানিক হবে। ভাইয়া জোর করে ওনাকে বাসায় পাঠিয়েছে। এত কিছুর মাঝে ধ্রুবের দেখা মেলেনি, একটিবারের জন্য তার কল আসেনি। আব্বু বলছেন ধ্রুব অফিসে কাজে কোথাও গেছে,
কিন্তু এখনও ফেরেনি। ফোনও নাকি অফিসে রেখে গেছেন। তার ভাষ্যমতে ওনার ছেলে দুনিয়ার সবচেয়ে বড় গাধা, বেপরোয়া। এরকম গাধা ছেলে জন্ম দিয়ে তিনি লজ্জিত। আফসোস ছাড়া এখন আর তার কিছুই করার নেই। এই বেপরোয়া ছেলে তার নিজের সন্তান, এটা নাকি ভাবতেই তার আফসোস হয়। শেষ রাত। আচমকা মৃদু শব্দ করেই কেবিনের দরজা খুলে গেল। আমি সোফায় বসে থেকে নির্লিপ্ত চোখে দরজার দিকে তাকালাম। ভীষণ ক্লান্ত মুখ, এলোমেলো চুল, শরীর রেপটে থাকা ঘামে ভেজা শার্ট, দুধর্ষ শরীর নিয়ে একটি মানুষ দাঁড়িয়ে আছে। চোখাচোখি হলো আমাদের। চাপা রাগার অভিমানের ভিড়ে হারিয়ে গেল আমার লজ্জা মিশ্রিত সকল অনুভূতি। বোঝার চেষ্টা করলাম না তার চাহনির গভীরতা, পড়তে চাইলাম না তার চোখের ভাষা। তাকে বোঝার, তাকে জানার সকল আগ্রহ আমি হারিয়ে ফেললাম। অনুভূতিহীন আমি খুব স্বাভাবিক ভঙ্গিতে নিজের চোখ সরিয়ে নিলাম। ঠিক আগের মতোই বসে রইলাম। মানুষটা থমথমে পায়ে এগিয়ে গেল তুলতুলের বেডের কাছে। খানিকক্ষণ সেখানে চুপচাপ বসে থেকে থাকলেন। মিনিট পাঁচেক পর নিজ সন্দেহে আমার সামনে এসে দাঁড়ালেন। আমার দৃষ্টি আগের মতোই ধপধপে সাদা মেঝেতে স্থির রইল। ওনার দিকে মুখ তুলে তাকানোর ইচ্ছে জাগলো না। তুলতুলেন আম্মু, আপনি কি রেগে? আমি মুখ তুলে তাকাতেই ধ্রুবের কথা থেমে গেল। আহত চোখে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি উঠে দাঁড়ালাম। ফোন নিয়ে কল লিস্ট বের করে ওনার সামনে ধরলাম। অত্যন্ত সহজ শান্ত গলায় জিজ্ঞেস করলাম, কয়বার কল করেছি? ধ্রুব আমার ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে ক্লান্ত চোখে চাইলেন। শুকনো ঠোঁট জোড়া নামিয়ে মৃদু স্বরে বললেন, আসলে আমি ফোন অফিসে ফেলে রেখেই চলে গিয়েছিলাম, খেয়াল ছিল না। আমি তাচ্ছিল্যের ভঙ্গিতে হাসলাম। হঠাৎ করে কিছু তিক্ত অনুভূতি এসে বিষিয়ে দিল আমার সারা শরীর। প্রতিটি শিরায় শিরায় বয়ে গেল তিক্ততা। ভয়াবহ জেদ চেপে বসলো আমার সর্বাঙ্গে। মস্তিষ্কের নিউরনে বয়ে গেল ভয়ঙ্কর রাগ। হাতের ফোনটা সজোরে আছাড় মারলাম মেঝেতে। থরথর করে কেঁপে উঠল রাগে জ্বলে ওঠা আমার শরীর। কঠিন চোখে ওনার দিকে চেয়ে রাগান্বিত কণ্ঠে বললাম, খেয়াল ছিল না আপনার? একবার নয়, দুবার নয়, বহুবার কল দিয়েছি আমি। তুলতুলের এমন অবস্থা দেখে দিশেহারা হয়ে বারবার আপনাকে খুঁজে পেতে চেয়েছি, কিন্তু আপনার তো খেয়ালই ছিল না। ধ্রুব নিষ্পলক তাকিয়ে আছেন আমার দিকে। আমি এক পায়ে এগিয়ে গেলাম ওনার দিকে। তাচ্ছল্যের সুরে বললাম, তুমি তো খুব বড় বড় কথা বলতেন। আপনি সবসময় আমার পাশে থাকবেন। আমার চোখের জল ফেলার আপনার বুক সবসময় আমার সামনে থাকবে। এটা করবেন, ওটা করবেন। তাহলে আজ কোথায় ছিলেন? যখন আপনাকে আমার খুব প্রয়োজন ছিল, তখন কেন আমি আপনাকে পাইনি? পাগলের মতো কল করে গেছি আপনাকে। কি করব না করব কিছুই মাথায় ছিল না। শুধু জানতাম আপনাকে আমার পাশে লাগবে, আপনি সব সামলে নেবেন। কিন্তু আপনি ছিলেন না। একা পড়ে গিয়েছিলাম আমি, ভীষণ একা। দিশেহারা হয়ে শুধু এদিক ওদিক ছুটেছি। মেয়ের এমন অবস্থা দেখে আমার কী হাল হয়েছিল আপনি ভাবতে পারছেন ধ্রুব? যদি মেয়েটাকে ঠিক মতো হাসপাতালে না আনতে পারতাম, তখন কি হতো? কোনো ধারণা আছে আপনার? জানি কোনো ধারণা নেই আপনার আমি কেমন ছিলাম, আমার কখন আপনাকে প্রয়োজন, কে কখন আপনাকে পাশে চায়, এসব নিয়ে আপনার কোনো ধারণা নেই। আপনিও বেপরোয়া, বেখেয়ালি, নির্বিকার একজন মানুষ। আপনিও আপনার ফ্রেন্ডের মতোই। নিজের বাহিরে অন্য কাউকে নিয়ে আপনাদের চিন্তা থাকে না। আপনারা শুধু নিজের মতোই চলতে পছন্দ করেন। শুধু মুখেই ভালোবাসি বলতে পারেন, তবে ভালোবাসার যত্ন নিতে কিংবা আগলে রাখতে জানেন না আপনারা। আপনিও সাদাপের মতোই ধ্রুব, আপনারা সব এক। ক্লান্ত হয়েই আমার গলার স্বর মিলিয়ে গেল। চোখ দিয়ে অনবরত অশ্রুজল গড়িয়ে পড়ছে। বলহীন সারা শরীর নিয়ে দাঁড়িয়ে থাকতে খুব কঠিন মনে হলো।